হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, ভূতনির ঘাট। যে গ্রাম থেকে শুরুয়াত, এই গ্রামটির নাম ননকড়া। তো এই গ্রামে থেকে ওই মাঠের দূরত্ব অনেকটাই, বেশ 6 থেকে 7 কিলোমিটার দূরে এই মাঠটি। না, প্রচলন আছে এই গ্রামে যে ওই মাঠে নাকি প্রেতাত্মা ঘুরে বেড়ায় সন্ধ্যের পরে, এবং দুপুরের পরেও ওই মাঠে আর কেউ যায় না। 6 থেকে 7 কিলোমিটার দূরে ওই মাঠটি। না, চাষবাস করতে লোক আশেপাশে যায় বটে, কিন্তু অত দূরে রাতে আর কেউ যায় না, কোনো প্রয়োজন থাকলেও না। জমিদার বাড়িতে সেদিন এক বৈঠক বসলো। সবাইকে ডেকে জমিদার কর্তা বললেন যে দেখ, ওই মাঠে তো অনেকটা জমি পড়ে আছে যেখানে চাষবাস করা হয় না। তো ওখানে একটা বড় পুকুর কেটে বর্ষার জল ধরে রাখতে পারলে পরে কিন্তু ওখানে চাষবাস করা যাবে। আর আগেকার প্রচলন অনুযায়ী শুনেছিলাম মাঠে ভূত আছে। তো সেইগুলো কি আর এখনকার দিনে তোরা মানবি? না, বাবা মানতো, কিন্তু আমরা তো আর মানবো? তুই বল, তোরা কি বলছিস বল। গ্রামের সমস্ত লোককে ডেকে এই প্রশ্ন করার পরে সবাই বললো, না না না, ওই গ্রামে ওই মাঠের ভূত ইয়েগুলো আর ঠিক সঠিক আমাদের মনে হচ্ছে না। আর এখনকার দিনে মাঠের মধ্যেখানে ভূত থাকবে, এটা কেমন একটা ব্যাপার। না 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 না। জমিদার বাবু সবাইকে প্রশ্ন করলেন, তাই যদি হয় তাহলে কালকেই বেরিয়ে পড়। ওই মাঠে ভূতনির ঘাটের কাছে একটা তাঁবু বেঁধে ওই জায়গাটা একটা পুকুর খনন শুরু কর, যে পুকুরে বর্ষায় জলটা জমবে আর খরোয় সময় তোরা চাষ করতেও পারবি এবং বর্ষা চাষও করতে পারবি। সেই মতো আমরা সবাই সিদ্ধান্ত করলাম যে ওই মাঠে যাব এবং একটা পুকুর খনন করব। কিন্তু প্রায় 6 ক্রোশ দূর মাঠ। তো ওই মাঠে যেতে গেলে আমাদের প্রথমত ওখানেই থাকতে হবে, রাতে আর ফেরা যাবে না। সারাদিন পুকুর খননের কাজ করার পরে রাতে তো আর শরীর বইবে না। আমরা এখন রাতে থেকে যাব আর সকালে আবার পুকুর খনন করব। এই করে আমরা দিন 20 যদি কাজ করি তাহলে আমাদের পুকুর খননটা হয়ে যাবে। সেই মতো আমরা সিদ্ধান্ত নিলাম। সকালে ঘুম থেকে উঠে হারান আমাকে বলল, এই বড়দা বড়দা, নরেন্দাকে পাওয়া যাচ্ছে না, নরেন্দার বউ কান্নাকাটি করছে খুব। নরেন্দা? আরে আমাদের পাড়ার নরেনবাবু? কেন, কি হয়েছে নরেন্দার? আমি বেরিয়ে গিয়ে নরেন্দার বাড়িতে সবাইকে ডেকে নিয়ে হাজির হলাম। নরেনবাবুর বউ বললেন, দাদা, তা আপনার ভাই কালকের গরু খুঁজতে গিয়ে আর ফেরেনি, ওই ভূতনির মাঠেই গেছিল। সে কি, ভূতনির মাঠে কাল রাতে যাওয়া অসম্ভব, যেহেতু ওখানে একটা প্রচলন আছে, ওখানে নাকি আত্মা বসবাস করে। সেই মতো আমরা সকালে 9-10 বেরিয়ে পড়লাম ওই মাঠের উদ্দেশ্যে। ওই মাঠে বেশ হাঁটতে হাঁটতে চলে গেলাম ভূতনির ঘাটের কাছে। ভূতনির ঘাট বলতে ওখানে এক সময় ব্রিটিশ আমলে কেউ মারা গেলে ওখানেই দাহ করা হতো। বেশ কিছু কাঠকয়লা ছড়িয়ে আছে, এবং গিয়ে দেখি ওখানে 2টো চোখের খুলি থেকে চোখ দুটো বাইরে পড়ে আছে, মুখ থেকে রক্ত বেরিয়ে আছে। আমাদের হারুনদা ওখানে মরে পড়ে আছে। দেখি
হারুনদা মারা গেছে যে। দেখে মনে হলো হারুনদার গায়ের লোমগুলো কাঁটা দিয়ে আছে, অর্থাৎ খুব ভয় পেয়ে কিছু দেখে মারা গেছে। আর গরুটা আমাদের দেখে এক নিঃশ্বাসে দৌড়, লেজ তুলে সেজে ছুটতে শুরু করলো সোজা আমাদের থেকে গ্রাম। আমরা হারুনদার বডিটাকে নিয়ে বাড়ি এলাম। মোড়াটাকে আমাদের পাড়ায় একটা শ্মশানে জ্বালিয়ে দিলাম। এবারে তো আবার গ্রামের সবাই মিলে বসে বৈঠক ডাকা হলো। সেই বৈঠকের সিদ্ধান্ত হলো যে এখানে কি আছে, ভূত না কোনো ব্যক্তি এই হামলাটা করছে বা এই আক্রমণ মানুষকে মেরে ফেলছে জানতে হবে। সেই মতো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যত যুবক ছেলে আছে গ্রামের 20-30 জন সবাই যাব, গিয়ে ভূতনির মাঠে পুকুর কাটবো, যে পুকুরে থেকে জল নিয়ে আমরা চাষ করব এবং ওখানে আস্তে আস্তে বসতি তৈরি করব। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে আমাদের কালো কুকুরটাও বেরিয়ে পড়লো, আমাদের সঙ্গ নিল। এই মতো তা 2 দিন পরে, হারুনদার মৃত্যুর 2 দিন পরে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ওই মাঠে। প্রত্যেকের কাছে কোদাল, কুড়ুল এবং রান্নার সরঞ্জাম, থালা, হাঁড়ি কড়াই সব নিয়ে, কিছু কাঠকুটো, চাল ডাল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। গ্রাম থেকে প্রায় 6 মাইল দূর ধুধু করছে মাঠের পাশে শ্মশান। তখন বেলা দুপুর 2টো, আন্দাজ এরম টাইম হবে। আমরা ওখানে গিয়ে প্লাস্টিক দিয়ে তামাক তৈরি করলাম। আমাদের জনা কয়েক ছেলে তামু তৈরি করছে এবং আরও জনা কয়েককে বললাম, এই তোরা এক কাজ কর, ওরা তামু খাটিয়ে ফেলুক, আর তোরা 2 জন রান্নার জোগাড় কর। আর শোন না, তোরা বাকি কজন কি ওই জায়গাটাতে বড় করে পুকুর খননের কাজ কর। ওরা শুরু করলো পুকুর খননের কাজ। কিন্তু যখন মাটিতে কোপ দেয় তখন মাটিতে নয়, যেন কংক্রিট ঢালাইয়ের উপরে কোপ দিচ্ছে। কোদাল ঠিকরে উঠছে, কিন্তু মাটিতে কোপ তেমন কিছু বসছে না। অত বড় জোয়ান মধ্যরা কোপ মারা সত্ত্বেও মাটিতে তেমন কিছু কোপ বসছে না। সেই মতো ওরা সন্ধ্যা পর্যন্ত খুব কষ্ট করে বেশ কিছুটা খনন কাজ করলো। সন্ধে নেমে এলো। এবার আমি বললাম, এই সবাই চলে আয়, তামুতে থাকা হোক, আর কালকে সকালে আবার শুরু করা যাবে। সেই মতো সকলে একে একে উঠে এলো গর্ত থেকে, যে গর্তটা বড় করে করা হচ্ছিল পুকুরের জন্যে। সন্ধ্যা নেমে এলো। আমরা তাঁবুর মধ্যে মশাল জ্বালিয়ে সবাই বসে আছি। এদিকে রান্নাও হয়ে গেছে, উনুন নিভে গেছে, আগুনটা দাউ দাউ করছে তখনও। আমি বললাম, ওরে মধু, উনুনে জল ঢেলে দে, আগুনটা জ্বলছে, যদি হাওয়া বাতাসে উড়ে গিয়ে তামুর পড়ে তার তামুটা তো আগুন লেগে যেতে পারে ভাই। মধু বলল, হ্যাঁ দাদা, সে কথা বলতে আমি তো এখনই জল দিয়ে দেব। এই বলে ও তামুতে জল দিয়ে দিল। উনুনটা নিভে যাওয়ার পরে আমরা সবাই তামুর মধ্যে প্রবেশ করলাম। ওদের খুব কষ্ট হয়েছে দেখছি। কেউ কেউ বলছে, এই আমার গাটা একটুখানি টিপে দে না। ও বলছে, এই আমার গাটা টিপে দে না। এইভাবে ওরা সবাই কথা বলাবলি করছে। তামুর মধ্যে মশালগুলো জ্বলছে। হঠাৎ দেখলাম বাইরে একটা কান্নার শব্দ। কে কে কাঁদছে বাইরে? আমাদের সঙ্গে যে কুকুরটি গেছিল সেও তখন তামুর মধ্যে প্রবেশ করেছে ভয়তে, ল্যাজটা তার গুটিয়ে আছে। আমরা এতগুলো ছেলে
বলা বলি করতে লাগলাম, আরে 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 বাইরে মনে হয় কেউ কাঁদছে জানিস, মনে হয় কারোর বাড়ি অশান্তি হয়েছে, কোনো ভদ্রমহিলা কাঁদছে, শোন তো গলাটা কোনো মেয়ের আওয়াজ হবে। সবাই চুপচাপ। হঠাৎ শোনা গেল যে হ্যাঁ, একটা ভদ্রমহিলা তামুর বাইরে কি যেন একটা ডুগরি পিঠে কাঁদছে। তার মধ্যে আমি বলে উঠলাম, দেখ এই কান্নাটার আওয়াজের সঙ্গে আর এক ভদ্রলোকও কাঁদছে, তাহলে ভদ্রলোক আর ভদ্রমহিলা কাঁদছে কেন বাইরে? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকারের মধ্যে একটা কান্নার আওয়াজ, কিন্তু কে কাঁদছে? এই আব্দুল, আব্দুল, হ্যাঁ দাদা, একটু বাইরে বেরিয়ে দেখতো কে কাঁদছে। হ্যাঁ দাদা, আমি এখনই দেখছি। আব্দুল বাইরে বেরিয়ে গেল। বেশ 5 থেকে 7 মিনিট কেটে গেল। আমি হাঁক দিলাম, আব্দুল, আব্দুল, আয় আব্দুল। কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না আমাদের কাছে। সবাই আমার চুপচাপ। সবাই বলতে লাগলো, দাদা আব্দুলের কোনো আওয়াজ এলো না কেন? হ্যাঁ বাবা, ও আব্দুল কোথায় গেল বলছে। এই দাদা, এই আব্দুল কোথায় গেল? এই আমি বললাম, এই চুপ চুপ সবাই। আব্দুল কোথায় গেল মানে? ও হয়তো আমাদেরকে ভয় দেখাবার জন্যে লুকিয়ে আছে জানিস। এক কাজ করতো, রমেন আর ভবেন, তোরা দুজন যা, গিয়ে দেখ বাইরে আব্দুল কোথায় গেল আর এই কান্নাটা কে কাঁদছিল, একটু দেখতো। সেই মতো একটা মশাল নিয়ে ওরা দুজন বেরিয়ে গেল। বেরিয়ে আরও 5-7 মিনিট কেটে গেল। রবেন ও ভবেন দুজনে কেউ ফিরল না। বাইরে থেকে আমি চিৎকার করে বললাম, এই রমেন, ভবেন, এই কোথায় তোরা? তোদের কোনো আওয়াজ পাচ্ছি না কেন? কে শোনে কার কথা? কোনো আওয়াজ নেই, না রমেন না ভবেন, কারোর কোনো আওয়াজ নেই। এবার যেন আমাদের একটু সবার মধ্যে একটা কিন্তু বোধ হলো। প্রথমে ও গেল, তারপর রবেন ভবেন গেল, 3 জন ব্যক্তি বাইরে গেল, কেউ ফিরল না। এই বলতে বলতে আবার সেই খোনা গলায় কান্নার আওয়াজটি সবার কানে এলো। এদিক থেকে এটা যেন ঝড় বওয়া শুরু হলো। আকাশে তো কোনো মেঘ ছিল না, হঠাৎ কেন এত জোরে বাতাস বইতে শুরু করলো। বাতাসটি ধীরে ধীরে ঝড়ের পরিণত হলো, বিরাট বড় ঝড় তৈরি হলো। আমার তামুটা পুরো ঝড়ে উড়ে গেল, সমস্ত মশাল নিভে গেল। তার মধ্যে দেখলাম তামুর মধ্যে আর কেউ নেই। অত বড় বড় জন মধ্য ছেলে, সবাই স্বাস্থ্য শরীর ভালো, যারা মাটি কাটতে পারে, প্রচুর পরিশ্রম করতে পারে। না তাদের কোদাল, না কুড়ুল, না তাদের কোনো জামা কাপড়, না তারা কেউ। আমি অন্ধকারের মধ্যে খুঁজতে লাগলাম, তোরা কোথায়? তোদের পাচ্ছি না কেন? কে শোনে কার কথা? কেউ নেই, সবাই উড়ে গেছে মনে হয়। আমি অন্ধকারের মধ্যে দৌড় দিলাম গ্রামের উদ্দেশ্যে। জানি না আমার পা কোথায় পড়তে শুরু করলো। খালা খন্দ দেখলাম না, কাঁটা বন দেখলাম না, ছুটতে শুরু করলাম বাড়ির দিকে। গ্রামে যেন পড়ি, গ্রামের লোক কাঁড়ি হয়ে গেছে। আমার তখন মাথাটা ঘোরাচ্ছে, চোখে একরাশ ভয়। আমি বললাম, দাদা তোমার সবাই শোনো, ওদের কারোর পাইনি, ওরা যেন ঝড়ে কথা উড়ে গেল। না মামা, এটা ঠিক না, এটা ঠিক না। গ্রামের লোক বলতে শুরু করলো, না এটা তুমি আমাদের বাবু ভয় দেখাচ্ছ, 22-23 জন ছেলে তোমরা গেছো। একজন মুরব্বী তো বলেই ফেললো, তুমি কি আমাদের সঙ্গে এই রাতে মজা করছো বাবু? হ্যাঁ, এই মজা হচ্ছে নাকি?
আমি বললাম, না কাকা, এই রাতের কথা বলছি। ওই ঝড়ের সময় যে যে বাইরে গেছে আর কেউ ফিরে তাঁবুতে আসেনি, এবং ঝড়ের এত তাণ্ডব যে তাঁবুটাই উড়ে গেল। এই ঝড়ের কথা বলছো বাবা? এখানে একটু হাওয়া নেই, গরমেতে আমরা সব জর্জরিত অবস্থা, আর তুমি বলছো ঝড়ের কথা? এই তো তোমরা 6 ক্রোশ দূরে গেছো, ওখানে তো ঝড় কি করে হয় বাবা? সত্যি তাই, 6 ক্রোশ দূরে এত ঝড় দেখে এলাম, অথচ গ্রামে দেখছি একটু হাওয়া নেই, বাতাস নেই, গাছে পাতাও নড়ছে না। আমি বললাম, কাকা, যা হবার তো হয়েছে, সকালেই না হলে চলুন যাওয়া যাক, কি হচ্ছে দেখা যাবে। ওরা বলতে শুরু করলো, না না না, সকালে নয়, সকালে নয়, এই রাতে যাওয়া ভালো। এতগুলো গ্রামের মধ্যে গেছে, সবার বউ বাচ্চা ঘরে আছে। হ্যাঁ, সে তো ঠিক, সে তো বটেই, সে তো বটেই। আমি বলতে শুরু করলো, না, কথাটা তুমি ঠিক বলো নি, একটু বলেছে, এত রাতে বা যাওয়ার কি আছে, সকাল হলে না দেখা যাবে কে 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 কোথায় আছে না আছে। হ্যাঁ, সে কথাও ঠিক। রাতের বেলা আবার অন্ধকারে এই মশাল নিয়ে ওদের খুঁজে যাওয়ার কোনো দরকার কি আছে? সকাল হলে আমরা সবাই না যাবো, ওদের খুঁজে বের করবো। কে কে বলো ভাই তোমরা? হ্যাঁ না না, রাডিক সকালে হলে দেখা যাবো, ঠিক আছে, ওটা সকালে এবার। সেই মতো রাতটুকু কোনোরকম কেটে গেল। ভোরের আলো ফুটতেই গ্রামবাসী এক জায়গায় হয়ে গেলে, সব গ্রামের লোক এক জায়গায় হয়ে চললাম আমরা ভূতনির ঘাটে। অত রাস্তা হেঁটে যেতে যেতে প্রায় সকাল 10টা বেজে গেল। কি দেখলাম, যেটা দেখলাম সেটা অবিশ্বাস্য। কি দেখছি আমরা, যে পুকুরটা কেটেছিলাম সেই পুকুরটা জল ভর্তি হয়ে গেছে। 22-23 জন ছেলে তারা জলে ভাসছে, সবার গলা বন্ধ ডুবে আছে, চোখ দুটো বাইরে ঠেলে আছে, মুখগুলো ফুলে গেছে, জিভটা বাইরে, কারো কারো চোখ থেকে রক্ত ঝরছে। জানো, কেউ গলা টিপে ঘাড় মুখ ছিঁড়ে ওই জলে ফেলে দিয়েছে। কিন্তু জল কোথা থেকে এলো? আমি প্রশ্ন করলাম, কাকা, এই পুকুরটাই কাটতে হচ্ছিল, আমরা মাত্র 3 ঘন্টা কাজ করছে আমাদের ছেলেরা, আর বাকি সময়টা আমাদের রুমে রেস্ট নিচ্ছিল। বাবা 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 বাড়ি চলো, সব কটা ছেলেকে তুলে নিয়ে বাড়ি চলো। দ্বিতীয় দিন এই বুধনের ঘাটে আসার আর কটা দরকার নেই বাবা। ও বাবা, বাবা বাড়ি চলো। সমস্ত বয়স্ক লোক জানো, একটা চোখে একটা ভয়ের ছাওয়া, একটা চোখ মুখ যেন একটা ভয়ভীত হয়ে গিয়ে বলছে, চলো চলে যাই। 23 জন ছেলে তাজা প্রাণ চলে গেছে রাতের অন্ধকারে। কি যেন গলা মুটকিয়ে রক্ত পান করে নিয়েছে, চোখ থেকে কাঁচা রক্ত ঝরছে, চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে আছে, জিভগুলো বাইরে দাঁত হাঁ করে আছে, কি ভয়ঙ্কর মুখ ফুলে গেছে তাদের। আমরা সবাই ফিরে এলাম ওদেরকে তুলে নিয়ে। সেখান থেকে আর আমরা কোনোদিন ওই ভূতনির ঘাটে যাইনি, কেননা ওখানে যে নিশ্চিত মৃত্যু সেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। গল্পটি ছিল ভূতনির ঘাট, সত্যি রোমাঞ্চকর। আর মৃত্যু যেন ওখানে হাতছানিতে ডাকছে, আয় আমার কাছে আয়, এরাই নিশ্চিত মৃত্যু। 23টা ছেলে প্রাণ গেছে, গ্রামবাসী সমস্ত কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু কেউ বলছে না যে আমরা ওই জায়গায় যাব, আবার পুকুর কাটবো, আবার চাষবাস করব। সেখান থেকে ওখানে আর কেউ যায়নি আজ পর্যন্ত, আমিও না। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এত সময় শুনলেন গল্প ভূতনির ঘাট। যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ারে পরবর্তী গল্প বলতে আমি আগ্রহী হব।
থ্যাংক ইউ, নমস্কার।